নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প দিব্যেন্দু পালিতের লেখা। গল্পের নাম শুক্রে শনি। নিজের ছকের বাইরে কোনো দিনও এক পা হাঁটেনি দিবাকর। ছকটা সে চেনে। জল, ঝড়, সাময়িক অশান্তি যাই আসুক, সেখানে যাওয়া, ক্রমাগত এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো নির্দেশ নেই। কোনো দিনও হাঁটেনি বললে অবশ্য ভুল হবে। 32 বছর বয়সে যে ছকটা তার কাছে আগাগোড়া বাঁধানো মনে হয়, 16 বছর বয়সেও সেটার অস্তিত্ব নিশ্চয়ই ছিল, কিন্তু তার কাছে নয়। ঠিক সেই বয়সেই এমন একটা ঘটনা ঘটল যে ছকটা সোজাসুজি উঠে এলো তার চোখের সামনে। স্কুলের শেষ পরীক্ষায় অনায়াসে ফেল করে বসল দিবাকর। ইংরেজিতে ফেল, ভূগোলে ফেল, এমনকি অঙ্ক, যেটায় মাথায় পাকা বলে কোনো দিনও সে মাথা ঘামাতো না, ডুবিয়ে দিল তাকে। দিবাকরের জীবনে এটাই প্রথম শখ, তাদের পরিবারের পক্ষেও প্রথম শখ। দুটো মিলে এমনই মূর্ছমান করে দিল তাকে যে ঘরের দরজা বন্ধ করে একা চুপচাপ মেঝের দিকে তাকিয়ে বসে থাকতে লাগলো দিবাকর। রেজাল্ট বেরোনোর দিন 5 মধ্যেই তার ফর্সা সেই নাদুস নদুস চেহারাটা যেন বদলে গেল বেমালুম। কালি পড়ল চোখের কোণে, দৃষ্টিতে ফুটে উঠল যার পর নাই একটা অসহায়তা। দিবাকরের বাবা প্রভাকর ব্যবসাদার হলেও শান্ত স্বভাবের একজন নিরীহ মানুষ। সারা জীবনের পরিশ্রমে ক্যাটারিংয়ের কারবারে যশ ও পসার দুই জমিয়েছে ভালো। স্ত্রীর নামে নাম, অনুরাধা ক্যাটারিং বলতেই লোকে এক নামে চেনে। নিজের বাড়ি, নিজের গাড়ি, ব্যাংকে টাকা কুড়ি, কিচ্ছু কম নেই। প্রথম সন্তান, মেয়েটার অল্প বয়সে ভালো ঘরে বিয়ে দেওয়ার পর একমাত্র পুত্রকে দাঁড় করানোই ছিল তাঁর ধ্যান জ্ঞান। ফেল করে যেন বাপকেও কুঁজো করে দিল দিবাকর। হতাশা ছাড়াও ছেলের হাবভাব দেখে অদ্ভুত একটা ভয় ঢুকে গেল প্রভাকরের মনে। কি জানি আবার সুইসাইড করবে না তো? এরই কয়েকদিন পর একদিন সন্ধেবেলায় তাদের বাড়িতে একটা অদ্ভুত ব্যক্তির আবির্ভাব ঘটল। প্রভাকরে নিয়ে এলো। ছোটখাটো অমায়িক চেহারার ভদ্রলোক, মাথা জুড়ে টাক, সারাক্ষণ হাসি লেগে আছে মুখে। নাম অরিন্দম বাবু। বোঝা গেল প্রভাকরের সঙ্গে পুরনো খাতিরের সম্পর্ক। ভদ্রলোককে যথাবিহিত আদর যত্ন আপ্যায়ন করে বসিয়ে বিনীত গলায় প্রভাকর বলল, ওর ছকটা তাহলে দেখাই। হ্যাঁ, ছক তো দেখবই, তার আগে ছেলেকে দেখি বললেন অরবিন্দবাবু। মেয়ের বিয়েতে এলাহি খাইয়েছিলেন, মনে আছে? ছেলে কোথায় শুনছো? আড়ালে থাকা স্ত্রীকে শুনিয়ে প্রভাকর বলল, খোকাকে একটু ডেকে দাও তো। দিবাকর এলো, উদাসীর মুখ চোখ। কিছু দূর এসে দাঁড়িয়ে পড়ল মুখ নিচু করে। বাহ, চেহারা দেখে তো মনে হচ্ছে শুক্রের জাতক। এক পলক দেখেই অরবিন্দবাবু বললেন, নাম কি? দিবাকর। রবির প্রভাবও বর্তমান। হাত ধরে ছেলেকে কাছে টেনে প্রভাকর বলল, কাকাবাবুকে প্রণাম করো, উনি নামই লোক, ভাগ্য বলে দেন। বসো ভাই, বসো। ভ্যাবাচাকা খাওয়া ছেলেটার হাতের ছোঁয়া থেকে নিজের পা দুটো আলাদা করে ডিভাইনের ওপরে বাবু হয়ে বসতে বসতে প্রভাকরের দিকে হাত বাড়ালেন অরবিন্দবাবু। দিন দেখি ছকটা এবার। দৃশ্যটা পরিষ্কার মনে আছে দিবাকরের। হলদে রঙের তুলোর কাগজের ওপর লাল কালিতে খড় কাটা বস্তুটার ওপর ঝুঁকে পড়েছেন অরবিন্দ কাকা। হঠাৎ জিজ্ঞাসা করলেন,
বছর 4 আগে কোনো দুর্ঘটনা ঘটেছিল, এই ধরুন আঘাত টাঘাত? দিবাকর তখন হাঁ করে গিলছে কথাগুলো। স্মরণ করার চেষ্টায় প্রভাকর মাথা নাড়ার সঙ্গে সঙ্গে প্রায় চেঁচিয়ে উঠলে বলল, হ্যাঁ হ্যাঁ, এই বল খেলতে গিয়ে ওর হাত ভেঙেছিল ঠিক দিদির বিয়ের আগে। ভেঙেছিল তো, ভাঙতেই হবে। হাসিটা পুরোপুরি ছড়িয়ে গেল অরবিন্দ কাকার মুখে। রেকাবির থেকে একখিলি পান তুলে গালে পুড়তে পুড়তে প্রভাকরের দিকে তাকিয়ে বললেন, কন্যা লগ্ন, শনির প্রবেশ, ঠিকই আছে। শেষ ধাক্কাটা দিয়ে গেল। কি বলছেন? ছক ঠিক আছে, সময়টা খারাপ ছিল। শোনো ভাই, সুসময় এসে যাচ্ছে, শুক্রের দশা পড়ছে, চলবে টানা 20 বছর। মন দিয়ে পড়ো, সামনের বছর পাশ করবেই, কলেজেও যাবে, তারপর বাবার ব্যবসা, শুক্রের দশা, শুক্রের জাতক, শুধু ভোগ। তবে বিবাহ কিঞ্চিত দেরিতে, শুক্রের দশার অন্তিমে। বউয়ের রং চাপা কিন্তু সুন্দর মুখশ্রী। ব্যবসায় শ্রীবৃদ্ধি, ব্যবসায় টানবে। নিজের ছকটাকে সেদিন থেকেই পুজো করে দিবাকর। পরের বছর ঠিক ঠিক পাশ করে কলেজে ঢোকার পর বিশ্বাসটা যেন আরও বেড়ে যায়। ঠিকানা খুঁজে গলদা চিংড়ির মালাইকারি আর রাজভোগ নিয়ে অরবিন্দ কাকাকে প্রণাম করে আসে একদিন। এর বছর 2 পরে একটা ঘটনায় বিশ্বাসটা আরও পাকা হয় দিবাকরের। তখন কলেজে কোথাও কিছু নেই, বাথরুমে মাথা ঘুরে পড়ে গেল প্রভাকর। জ্ঞান ফিরল হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। ম্যাসিভ হার্ট অ্যাটাক। ডাক্তার বললেন 72 আওয়ার্স না গেলে কিছু বলা যাবে না। ততদিনে দিব্যি গাড়ি ড্রাইভ করতে শিখে গেছে দিবাকর। সঙ্গে সঙ্গে ছুটেছিল অরবিন্দবাবুর কাছে। সব শুনে ও চিন্তা করে অরবিন্দবাবু বললেন, মৃত্যু যোগ নেই, তবে ভোগাবে। মঙ্গল শনি উভয় বক্রী, চিন্তা কি, ব্যবসাটা তুমিই দেখো। দিবাকর জানে ছক যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে। পরের দিন থেকেই ব্যবসা দেখতে শুরু করলো সে। কাজের চাপে টান পড়তে লাগলো সময়। কিছুদিন অনিয়মিত হলো কলেজ, তারপর আস্তে আস্তে কলেজ যাওয়া বন্ধ করলো। মনটা অল্প খুঁতখুত করলেও খারাপ লাগলো না খুব। ক্রমশ টের পেতে লাগলো যে বইয়ের থেকে টাকায় সুগন্ধ অনেক বেশি। আর আশ্চর্য, প্রভাকরের আমলে কখনো যা হয়নি, দিবাকর দেখাশুনো শুরু করতে না করতেই রমরম করে বাড়তে লাগলো অনুরাধা ক্যাটারিং। একটা অর্ডার সামলাতে না সামলাতেই এসে পড়ে আরেকটার ধাক্কা। বালিগঞ্জ সামলে ছুটতে হয় সাহেব পাড়ায়। লক্ষ্মী আসেন পার্সোনাল সুপারভিশনে। যশ বাড়ে, টাকাও। ঢাকুরিয়ার 3 তলা ভিতের বাড়ির 1 তলা শেষ করতেই ক্লান্ত হয়ে পড়েছিল প্রভাকর। 4 বছরের মধ্যেই চটপট আরও 2টো ফ্লোর তুলে দিল দিবাকর। রাশিচক্রে বিভিন্ন গ্রহের ছবি দিয়ে তৈরি অনুরাধা ক্যাটারার্সের চমৎকার ক্যালেন্ডার ঝুলতে থাকে কাস্টমারদের ঘরের দেয়ালে কিংবা অফিসে। ব্যবসাটা ভালোই বোঝে দিবাকর। অর্ডার এমনিতেই আসে, তবু বড় অর্ডারের গন্ধ পেলেই হলো। যে কোনো রাস্তা ধরে শুরু হয়ে গেল ছোটাছুটি। কোনে বাড়ির ক্যাটারিং পেলে নিউ মার্কেটের বাহারি ফুলের বোকে পাঠায় বরের বাড়ি। লেগে থাকে, জানে তো, সুযোগ সদ্ব্যবহারের জন্যই। এইভাবে সুখের ঢল নামে চারিদিকে। ছকে যে সারাক্ষণ চোখ বলায় তা নয়, তবে একটা হিসেব রাখে মনে মনে। শুক্রের দশা চলবে 20 বছর। এরই মধ্যে পার হয়ে গেল তার 14টি, বাকি থাকে 6 বছর। কম কি? নারী সঙ্গের জন্য মাঝে মাঝে মন ও শরীরটা একটু কই কই করলেও কষ্টটা চাপা দেয়। ভাবে দশা থাকতে থাকতেই বিয়েটা হুট করে লেগে যাবে একদিন। যে আসবে রং চাপা হলেও তার মুখশ্রী সুন্দর। ভাবনাটা এলিমিনেশনের প্রসেস শিখিয়ে দেয় দিবাকরকে। যাতায়াতের রাস্তায় ফর্সা মেয়ে দেখলে তাকাবার প্রয়োজন বোধ করে না কোনোভাবেই। ভাবে লাভ কি? একটা ঘটনা ঘটে যায় একদিন। নিউ আলিপুরে স্টিল ফেব্রিকো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শেহানবিশের মেয়ের বিয়ে ক্যাটারিংয়ের তদারকি করে বাড়ি ফিরছিল দিবাকর।
আর তখন প্রায় 10:30। গাড়িতে স্টার্ট দিচ্ছে। শেহানাবেশের বড় ছেলে সুশান্ত ছুটে এলো হঠাৎ। কোত্থেকে যাবে দিবাকর? এই বাড়ি ফিরবো স্যার, ঢাকুরিয়া। ও, তাহলে তো ভালোই হলো। পাতলা হতে শুরু করেছে নিমন্ত্রিতদের ভিড়। হই হট্টগোল কমে যাওয়ার পর সানাইয়ের সুরেলা আওয়াজ মিঠে লাগছে কানে। গেটের কাছে দাঁড়িয়ে থাকা কয়েকটা যুবতীর দিকে তাকিয়ে সুশান্ত হাঁকলো, এই যে কমলিকা, তুমি গোল পার্কে যাবে তো? উঠে পড়ো এই গাড়িতে। ততক্ষণে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে দিবাকর। অন্যদের থেকে আলাদা হয়ে মেয়েটা এগিয়ে আসার সময় লক্ষ্য করলো মেয়েটার রং ময়লা, টান টান স্বাস্থ্য, টিকলো নাক, আর বড় বড় চোখে ফুটে উঠেছে কেমন একটা যেন অহংকারের ভাব। সঙ্গে সঙ্গে ছ্যাঁকা লেগে গেল বুকে। কেমন মিলে যাচ্ছে যেন। গাড়ির কাছে এসে পড়েছে মেয়েটা। দিবাকর ভেবেছিল পেছনের সিটে বসবে, কিন্তু সত্যি কি ছক টানছে তাকে? সে কিছু করবার আগে সামনের দরজাটা খুলে ধরে সুশান্ত বলল, উঠে পারো দিবাকর, এ কমলিকা, তনুর ক্লাস ফ্রেন্ড। রাত হয়েছে, ওকে একটু নামিয়ে দিও বাড়ির সামনে। মেনি মেনি থ্যাঙ্কস। কি সুখ। গাড়ি ছেড়ে দিল কথাগুলো ভাবতে ভাবতেই। বেনারসি, প্রসাধন সবকিছু মিলিয়ে একটা বিয়ে বাড়ির গন্ধ কমলিকার শরীরে। গন্ধটা নাকে সইয়ে নিতে যতক্ষণ সময় লাগে তার আগেই ফাঁকা রাস্তায় পৌঁছে গেল ওরা। পেছন থেকে ভেসে আসছে সানাইয়ের সুর। স্মার্ট হবার চেষ্টায় দিবাকর বলল, গোল পার্কের কোন জায়গায় যাবেন? ওই রামকৃষ্ণ মিশনের কাছে। আচ্ছা, ঠিক জায়গাটা আমাকে বলে দেবেন, নামিয়ে দেবো। কাঁধ তুলে ঠোঁটের ওপরটা ঘষে নিল দিবাকর। কপালে ও ঠোঁটের ওপর হালকা ঘাম জমতে শুরু করেছে ঠিক, কিন্তু তার মানে এই নয় যে নার্ভাস হয়ে পড়েছে সে। ফাঁকা রাস্তা হলেও এমন স্পিডে গাড়ি চালাতে লাগলো যাতে মনে হবে যাবার তাড়া নেই কোনো। আপনার অসুবিধা করলাম না তো? নিজের থেকে যখন কথা বলছে তখন নিশ্চয় স্মার্ট বলা যেতে পারে মেয়েটাকে। মাপা হেসে দিবাকর বলল, নট অ্যাট অল। আমি ঢাকুরিয়া যাব, গোল পার্ক দিয়েই তো যেতে হবে। আপনি কি তনুদের আত্মীয়? না, তবে অনেক দিনের আলাপ। দিবাকর বলল, আমার নাম দিবাকর গুহ। আপনার বন্ধুর বিয়েতে ক্যাটারিংয়ের ভার আমাদের ছিল। ও, অনুরাধা ক্যাটারার্স? দিবাকর হাসল, কনফিডেন্ট হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে নিজেকে রীতিমতো হ্যান্ডসাম মনে হয় তার। মনে হয় ছকের নির্দেশ না থাকলে সিনেমাতেও নামতে পারত। উমা, উচ্ছ্বাসের গলায় কমলিকা বলল, কি ভালো খাবার আপনাদের, মালাইকারিটা সত্যি ডেলিশাস। সম্ভবত খেতে ভালোবাসে কমলিকা। দিবাকর ভাবল, যদি এই মেয়েটা তার ভবিতব্য হয় তাহলে এই একটা ব্যাপারে সরবরাহে কোনো ত্রুটি থাকবে না তার। রকম সকম দেখে মনে হচ্ছে ছকের টানেই এগোচ্ছে তারা। আসবার সময় গাড়ির সাসপেন্সারে একটা আওয়াজ হচ্ছিল, সেই শব্দটা এখন আর নেই। অসুবিধা হলো, যতই আস্তে গাড়ি চালাক, গোল পার্ক আর দার্জিলিংয়ের দূরত্ব এক নয়। তারা পৌঁছে গেল। গাড়ি থেকে নামতে নামতে কমলিকা বলল, থ্যাংক ইউ, গুড নাইট। চমৎকার গলায় বলল দিবাকর। বাড়িটা ঠিক ঠিক চিনে নিয়ে ফেরার সময় দেখলো দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছে কমলিকা। এক্ষেত্রে ভাবলো আবার দেখা হবে, কথাটা বলা বাড়াবাড়ি হতো। সেদিন রাতে 7-5 ভাবতে ভাবতে ঘুম এলো না দিবাকরের। এতদিনের পরেও বিয়ে বাড়ির গন্ধে যে নতুনত্ব আছে কোনো, এটা যেন আজই টের পাচ্ছে। মাথা জুড়ে একটাই দৃশ্য, নিজেই নায়ক, গাড়ি চলছে, পাশে কমলিকা হাত নাড়ছে দরজায় দাঁড়িয়ে, এই সব আর কি। অবশেষে ঘুম যখন এলো তখন শুক্লপক্ষের চাঁদ নেমেছে তার দোতলার ঘরের জানলায়। নিচের তলায় প্রভাকরের ঘরের দেয়াল ঘড়িতে 3টে বেজে গেল। ঘুম ভেঙে উঠতে উঠতে প্রায় 9:30। অন্যদিন বেলা 8টা বাজতে না বাজতেই কাজে বেরিয়ে পড়ে সে। 8:30টার মধ্যেই পৌঁছে যায় ল্যান্সডাউন রোডে নিজের অফিসে। কতদিন পরে আজ অভ্যস্ত রুটিনে ছেদ পড়ল মনে পড়ে না। তবু খারাপ লাগলো না। 1-8 দিনের অনিয়ম কিছু খারাপ নয়। এইভাবে যুক্তি সাজাতে গিয়ে আবার সে ঢুকে পড়ল গত রাতের দৃশ্যের মধ্যে। বড্ড বড় আর খটোমটো এই কমলিকা নামটা। ছোট করলেই কমলি হয়ে দাঁড়ায়। না না, সেটা বিচ্ছিরি শোনায় কানে। তার চেয়ে ছক যখন এই নামটাই ছুড়ে দিয়েছে
তার দিকে মেনে নেওয়া ছাড়া উপায় কি? একই ভাবনা যে ট্রেনে 10:30 নাগাদ ঢাকুরিয়া থেকে গাড়ি ছুটিয়ে আসছিল দিবাকর। প্রয়োজনের থেকে একটু স্পিডটা বেশিই ছিল, যতটা দেরি মেকআপ করা যায়। কিন্তু গোলপার্কের কাছাকাছি পৌঁছতেই তার গাড়ির গতি মন্থর হয়ে পড়ল। বাসস্টপে কি কমলিকা না? পোশাক বদলালেও মুখটা কি আর বদলায়? হ্যাঁ, কমলিকায়। একটা বাস আড়াল করে দিয়েছিল। আড়ালটা সরে যেতেই গাড়িটা আস্তে আস্তে বাসস্টপের সামনে এসে দাঁড় করালো দিবাকর। মুখ বাড়িয়ে বলল, কোন দিকে যাবেন? আরে আপনি? কমলিকা এগিয়ে এলো। আমি ইউনিভার্সিটি যাব। ও, তার মানে কলেজ স্ট্রিট? হ্যাঁ হ্যাঁ। আপনি? এক মুহূর্ত ভেবে নিয়ে দিবাকর বলল, শ্যামবাজার। আসুন, উঠে পড়ুন। এই নিশ্চয়ই ছকের খেলা। তা না হলে কমলিকা তার সঙ্গী হবার জন্য এত ব্যস্ত হয়ে পড়বে কেন? দিবাকর ভাবল, দেরি যখন হয়েছে আর একটু হোক। আপনার জন্য তবু একটা দিন বাসের উপদ্রব থেকে বাঁচা গেল। কমলিকায় শুরু করলো। যা ভিড় আর ঠেলাঠেলি। আপনি রোজ এই সময় যান? তা মা মোটামুটি প্রায় এই সময়। অল্প মুষড়ে পড়ল দিবাকর। তার সময়ের সঙ্গে কমলিকার সময়ের ব্যবধান প্রায় 2 ঘন্টা। এতটা সময় মেকআপ করবে সে কী করে? অবশ্য এখনই সমস্যার সমাধান করার দরকার নেই। তীক্ষ্ণ হর্ন দিয়ে একটা মিনি বাস তাড়া করে আসছে পেছনে। সেটাকে পাশ দিয়ে দিবাকর বলল, কি সাবজেক্ট আপনার? ইংলিশ লিটারেচার। গুড। কথাটা স্মার্টলি বলল, ভেতরে একটু গুটিয়ে গেল দিবাকর। এরপর কমলিকা যদি শেক্সপিয়ার না হ্যামলেট কী সব বলে নিয়ে আলোচনা শুরু করে দেয়, কি জবাব দেবে সে? বাবার অসুখ, ব্যবসা, এইসব অজুহাত দেখে একটা লেখাপড়া জানা মেয়ের কাছে পার পাওয়া যাবে না। তবে অস্বস্তি নিয়েই অনেকটা রাস্তা পেরিয়ে গেল সে। কলকাতার রাস্তায় গাড়ি চালাতে কতটা কনসেন্ট্রেশন দরকার হয় কমলিকা বুঝেনি। কমলিকা কিন্তু লেখাপড়ার লাইনেই গেল না। আপনাকে খুব খাটাখাটি করতে হয় না? তা হয়, অলমোস্ট 14 আওয়ার্স ডেলি। ইস, সহানুভূতিটা নকল নয়। তবে কিনা পুরোপুরি জমে ওঠার আগেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সোজাসুজি তাকালো দিবাকরের মুখের দিকে। আজ আর থ্যাংক ইউ বলবো না, কমলিকা বলল। চলি, আবার দেখা হবে। পরের দিন সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে 10:30 নাগাদ আবার গোলপার্কে ফিরে এলো দিবাকর এবং প্রায় মিনিট 15 ধরে বেশ কয়েকবার গোলপার্কটা চক্কর দেবার পর দেখল কমলিকা আসছে। আশেপাশে যারা ছিল তারা দেখলো একটা যুবক গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়াতেই একটা যুবতী ঝটপট উঠে পড়ল তাতে। ব্যাপারটা বেশ জমে গেল। মাসখানেকের মধ্যেই পরস্পরের গভীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো দিবাকর আর কমলিকা। এরই মধ্যে আপনির থেকে তুমিতে নেমে এসেছে তারা। কলেজ স্ট্রিটের রাস্তাটা দিন 2 বেঁকে গেছে ডায়মন্ড হারবারের দিকে। চুমু খাবার একান্ত ইচ্ছা ম্যানেজ করতে হয়েছে হাফ চুমু দিয়ে। তবে ছোঁয়াছুঁই কম হয়নি। কমলিকা এখন কুমু। ছকের ব্যাপার দিবাকর জানে। ছক যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে তাকে। বেশ চলছিল। হঠাৎ একদিন দুপুরে তার অফিসে ফোন করলো কমলিকা। এই শোনো, এক্ষুনি একবার দেখা করতে পারবে? কি হলো? দেখা হলে বলবো। আমি মেট্রোর সামনে দাঁড়াচ্ছি, তুমি চলে এসো। মাঘ মাস, বিয়ের মরশুম, রাশি রাশি অর্ডার আসছে, ম্যানেজ করা যাচ্ছে না ঠিকঠাক। ব্যবসা ছেড়ে যখন তখন বেরিয়ে যাওয়ার সময়ও নেই। খুঁতখুত করে মনটা, তবু উঠতেই হলো দিবাকরকে। কমলিকার মুখ বেজার, বোঝা যাচ্ছে না কিছু। ওকে গাড়িতে তুলে সোজা পার্ক স্ট্রিটে তাদের চেনা রেস্তোরাঁটা নিরিবিলিতে নিয়ে এলো দিবাকর। কি খাবে? চিংড়ি কাটলেট? তুমি খাও, আমার মুড নেই। কি হয়েছে? কমলিকা জবাব দিল না। তার গালে হাত, মুখ নামানো। বোঝাই যায় আজ সে ইউনিভার্সিটি যায়নি, এমনকি মিনিমাম সাজগোজটুকুও করেনি। অগত্যা 2টো কফির অর্ডার দিল দিবাকর। আরে কি হয়েছে বলবে তো? কমলিকা হঠাৎ বলল, তুমি কবে বিয়ে করতে পারবে আমাকে? বিয়ে? এখনই? এমএ পরীক্ষাটা আগে দাও। চলে যাক পরীক্ষা, তুমি পারবে কি না বলো। কি আশ্চর্য, হঠাৎ যে কি হলো! আরে বলবে তো। কমলিকা ঠোঁট কামড়ে ধরল। কফির কাপটা তুলতে যাচ্ছিল, খানিকটা কফি চলকে পড়ায় কাপটা নামিয়ে রাখলো আবার। বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে? হ্যাঁ, অনেক দিন ধরেই কথা চলছিল, তোমাকে বলিনি।
হঠাৎ দিবাকরের হাত চেপে ধরে, কমলিকা বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি। কিছুক্ষণ চুপ করে থেকে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলো দিবাকর। তারপর জিজ্ঞাসা করলো, তোমার সঙ্গে আমার এই ইয়েটা বাড়িতে জানে? কমলিকা মাথা নাড়ল। জানলে খেয়ে ফেলবে। পাত্রটাকে? ট্রায়াঙ্গুলার পার্কের কাছে বাড়ি, 51/3-5, বাপ ব্যারিস্টার মিটার। কমলিকা দম নিল। তারপর বলল, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা, ওখানেই পড়ায়। 4-5 মাস আগে দেখে গেছিল, কিন্তু তখন কিছু বলেনি। কাল ওর বাবা এসেছিল, ছেলে নাকি 1 মাসের ছুটি নিয়ে আসছে, এই ফাল্গুনেই বিয়ে দিতে চায়। উফ, অ্যাবসার্ড! আমি যে কি করব! কান্নার বেগ চাপা দিতে চোখে আঁচল চাপা দিল কমলিকা। ঘটনাটা শুনেই চুপসে গেছিল দিবাকর। কমলিকাকে কাঁদতে দেখে জোর পেয়ে গেল মনে। শুক্রের জাতক, শুক্রের দশা। হঠাৎ মনে হলো তার ছকে ভুল নেই কোনো। লন্ডনই হোক বা নিউ ইয়র্ক, উড়ে এসে তার হবু বউকে বিয়ে করবে বললেই তার হয় না। সত্যিই অ্যাবসার্ড। এটা ছকের ব্যাপার। কিন্তু আবার ভাবলো, কমলিকার ছক কি বলে একটু দেখে নিলেই তো হয়। শোনো, আপসেট হবার কিছু নেই। তোমার ছক আছে? ছক? হ্যাঁ হ্যাঁ, কুষ্টি। দিবাকরের কথা শুনে কেমন অন্যরকম হয়ে গেল কমলিকা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, আছে। দিবাকর বলল, আমার ছকে আছে তোমার সঙ্গেই বিয়ে হবে। এখন তোমার ছকটা একটু দেখে নিলেই হলো। উমা, তুমি অ্যাস্ট্রোলজি জানো নাকি? না, অরবিন্দ কাকু জানে, তাকে দেখাবো। ব্যস্ত গলায় কমলিকা বলল, মায়ের দেরাজে আছে, আমি আজই দেখাতে চাই। দিবাকর বলল, অত ঘাবড়ে যাচ্ছ কেন? এনে দিও, কাল দেখালেও চলবে। আরে শিওর তোমার ছকে আছে? আরে শিওর রে বাবা, শিওর। বিশ্বাস অবিশ্বাস মেশানো একরকম চোখে দিবাকরের দিকে তাকিয়ে স্বস্তির ভাবটা ফিরিয়ে আনলো কমলিকা। আঁচলে মুখ মুছে বলল, আমার খিদে পাচ্ছে। পরের দিন সকালে অফিসে না গিয়ে 2টো ছক সঙ্গে করে অরবিন্দবাবুর বাড়িতে চলে গেল দিবাকর। রিটায়ার করলো, এখনও তেমনিই আছেন, অমায়িক হাসি খুশি। সব শুনে বললেন, শুক্রের দশা কতদিন হলো জানো? হ্যাঁ, প্রায় 16 বছর। মনে তো হয় হয়ে যাবে। মেয়েটার ছকটা কি এনেছ? কমলিকার ছকটা দেখানোর জন্য অনেকক্ষণ ধরে হাঁকুপাকু করছিল দিবাকর। চাইবার সঙ্গে সঙ্গে বের করে দিল। সরু রূপোর ফ্রেমে চশমাটা চোখে লাগিয়ে ছকটার ওপর ঝুঁকে পড়লেন অরবিন্দবাবু এবং প্রায় সঙ্গে সঙ্গে আঁতকে উঠলেন। করেছ কি হে? হ্যাঁ, জাতিকার লগ্নে বৃহস্পতি, বিদুষী মেয়ে, কিন্তু কোশমিনকালেও এর প্রেম করে বিবাহ হবে না। কি বলছেন কাকাবাবু? আমি কি বলবো হে, এর ছকই বলছে। এ মেয়ের যার সঙ্গে বিবাহ হবে সে জাতিকার চেয়ে বিদ্যা বুদ্ধিতে সে অনেক বড় হবে। ওই লন্ডনের স্কুল না যেন কি বললে? দিবাকর ডুবে যাচ্ছিল। বাঁচার শেষ চেষ্টা করে বলল, কিন্তু আমার ছক? কোনো উপায় দেখছেন না কাকাবাবু? মনে তো হয় না, তবু দেখি। কমলিকার ছকটা পাশে সরিয়ে দিবাকরের ছকটা হাতে তুলে নিলেন অরবিন্দবাবু। সর্বনাশ, শুক্রে শনি বসে আছে। জ্যৈষ্ঠ মাসের আগে বিবাহের ধারে কাছেও যেও না। এখন তোমার ব্যবসার খুব ভালো সময়, ধনলাভের সম্ভাবনা এখন প্রবল। ছক দিবাকরকে সব দিয়েছে। ছকের বাইরে কোনো দিনও সে এক পা হাঁটেনি। যতই ভালোবাসুক কমলিকাকে, যন্ত্রণায় ফালা হয়ে যাক বুক, যা সম্ভব নয় তা ঘটবে কি করে? ফেরার পথে 2টো ছক আলাদা করে 2 পকেটে রেখে গাড়ি চালাতে চালাতে আঘাতটা সরিয়ে নেবার চেষ্টা করল দিবাকর। নিজের জন্য কিছু নয়, সমস্যা কমলিকাকে নিয়ে। ঠিক 2টোর সময় অপেক্ষা করবে পার্ক স্ট্রিটের সেই রেস্তোরাঁর সামনে। হবে না বলা মানেই তো প্রত্যাখ্যান করা, কিন্তু উপায় নেই। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, ঝুলিয়ে রাখাও যায় না। 2টোর আগেই মনকে বেঁধে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল দিবাকর। সকাল থেকেই নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে এর মধ্যে অনেকটা জায়গা দখল করে ফেলেছে সে। ছকের ওপর আস্থাটা বেড়ে গেছে আরও। এখন ব্যবসার পক্ষে ভালো সময়। শুক্রের শনির ব্যাপারটা আগে জানতে পারলে কখনোই ঝুলত না কমলিকার সঙ্গে। তবু ভালো, আরও দূর গড়াবার আগেই ব্যাপারটা জানা গেল। কমলিকা এলো কাঁটায় কাঁটায় 2টো। তাড়াতাড়ি হেঁটে আসার কারণে উত্তেজনায় মুখের চাপা রঙে ফুটে উঠেছে একটা বেগুনি আভা। হাঁপাচ্ছে অল্প,
সেই অবস্থাতেই জিজ্ঞাসা করলো, কি হলো? ভেতরে চলো, বলছি। ইচ্ছা করেই আজ পাশাপাশি না বসে প্রথমে কমলিকাকে কোথায় বসছে দেখে নিল দিবাকর, এবং ঠিক তার উল্টো দিকে মুখোমুখি বসলো। গা ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা কালকেই শেষ হয়ে গেছে। তাছাড়া আর একটা কথা ভাবছিল দিবাকর, সামনের দৃশ্যটা ভয়ঙ্কর। বেচারি কমলিকা উত্তেজনায় মাথায় কামড়ে টামড়ে দিলে ওকে বোধহয় দোষ দেওয়া যাবে না, বরং আগে থেকে নিরাপদ দূরত্ব খুঁজে নেওয়া ভালো। দুটো ফ্রেশ লাইম অর্ডার দিল দিবাকর। খুব ঠান্ডা মাথায় পকেট থেকে কমলিকার ছকটা বার করে বাড়িয়ে দিতে বলল, এটা ব্যাগে রাখো। আরে কি হলো, বলবে তো? বলছি, অত ব্যস্ত হচ্ছ কেন? এটা তো আগে ব্যাগে রাখো। ঈষৎ সন্দেহের চোখে দিবাকরের দিকে তাকালো কমলিকা। তারপর ছকটা ঝটপট ব্যাগে ভরে নিয়ে বলল, আরে বলো। ইতিমধ্যে ফ্রেশ লাইমও এসে গেছে। নিজের গ্লাসটা হাতে তুলে নিল দিবাকর। বলছি, আগে ওটা খেয়ে নাও, তুমি এখনো হাঁপাচ্ছ। আবার দিবাকরের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে গ্লাসটা শেষ করে টেবিলের ওপর রাখলো কমলিকা। আর কি ফরমাস আছে তোমার? রাগ করছো? দিবাকর নরম হলো এবার। কিভাবে বলবো সেটা ঠিক বুঝতে পারছি না। তার মানে? দিবাকর সাহস সঞ্চয় করল এবং নিঃশ্বাস চেপে বলল, তোমার লগ্নে বৃহস্পতি। আমার সঙ্গে হবে না, মনে হচ্ছে ওই লোকটার সঙ্গে। সমস্ত বেগুনি আভা হারিয়ে ফেলল কমলিকার মুখ। ক্রমাগত ছোট বড় হতে হতে স্থির হয়ে এলো টিকলো নাকটা। ঠোঁট দুটো বেঁকে গেল অদ্ভুতভাবে। কয়েক মুহূর্ত স্তম্ভিত চোখে দিবাকরের দিকে তাকিয়ে থেকে বলল, বদমাস, তাহলে এতদিন ঘোরালে কেন? আমি কোথায় ঘোরালাম? তুমিই তো ঘুরলে। দিবাকর তৈরিই ছিল, জানে কমলিকা আপসেট হবে, যা তা বলবে, কিন্তু তাকে ঠিক থাকতে হবে। বলল, আমি কি করব? তোমার ছকে আছে অ্যারেঞ্জ ম্যারেজ, খুব বিদ্বান লোকের সঙ্গে। আমি একটা গ্র্যাজুয়েটও নই। তাছাড়া শ্বাস ছাড়তে ছাড়তে বলল দিবাকর, আমার এখন শুক্রে শনি চলছে। শুক্রে শনি চলছে? চাপা গলায় ফুঁসে উঠল কমলিকা। লিটারেট লোফার কোথাকার, এখন কুষ্টি দেখাচ্ছ? আরে কোনো শোনো, চুপ করে থাকো। পাশে রাখা ব্যাগটা হাতে টেনে নিয়ে উঠে দাঁড়ালো কমলিকা। পিক, তোমার জন্য আমার বিয়ে আটকাবে না। এমনই ঝটকা দিয়ে বেরোবার চেষ্টা করলো কমলিকা, যে টেবিলের ওপর রাখা গ্লাসটা উল্টেই পড়ছিল। তাড়াতাড়ি ধরে ফেলল দিবাকর এবং দেখলো আঁচল উড়িয়ে দ্রুত বেরোবার দরজার দিকে এগিয়ে যাচ্ছে কমলিকা, এবং তারপর সত্যি সত্যি বেরিয়ে গেল। বুকের মধ্যে একটা ব্যথা চিনচিন করে উঠল দিবাকরের। বেয়ারা এগিয়ে আসতে একটা কফির অর্ডার দিল, এবং সে ব্যথাটা সহ্য করতে করতে ভাবল, কমলিকা তার সততার দাম দিল না। মাঝখান থেকে কতগুলো ইংরেজি গালাগাল দিয়ে গেল। লাম্পিস না কি কথাটার মানে সে জানে না, পিগ মানে অবশ্য শুয়োর। যাকে এসব তো তার প্রাপ্যই। ছকই দিচ্ছে। একটা পর্বত চুকে গেল। ছকের নির্দেশে শিগগিরই কমলিকার বিয়ে হয়ে যাবে ওই ব্যারিস্টার বিটারের লন্ডনে থাকা ছেলের সঙ্গে। হয়তো বিয়ের পরই চলে যাবে লন্ডনে। গোল পার্কের কাছে বাস স্টপে আর ওকে দাঁড়িয়ে থাকতে হবে না। আর তাকে মন দিতে হবে ব্যবসায়। অরবিন্দ কাকা যেটা বলেছিল। এই সময় ধাঁ করে অন্য একটা কিছু চিন্তা মাথায় ঢুকে পড়ল দিবাকরের। আরে বিয়ে মানেই তো খাওয়া দাওয়া, ক্যাটারিং, ব্যবসা। কমলিকার বিয়ের অর্ডারটা নিশ্চয়ই সে পাবে না, কিন্তু পাত্রপক্ষ তারা তো কিছু জানে না। ব্যারিস্টার বাপের বিলিতি ছেলে, নিশ্চয়ই এলাহি খরচ করবে। দারুণ প্রসপেক্ট। ঠিকানাটা কি যেন বলেছিল কমলিকা? ট্র্যাঙ্গুলার পার্কের কাছে। হ্যাঁ, 51/3-5। কি না, এই সুযোগ হাতছাড়া করা যায় না। ঠিকানা খুঁজে কালই যেতে হবে। বেয়ারা কফি নিয়ে আসতেই দিবাকর বলল, ভাই, তোমার টেলিফোন ডিরেক্টরিটা একটু নিয়ে এসো তো। গল্পটা পড়ে এটাই মনে হলো যে দিবাকর এর আত্মবিশ্বাসটা পুরোটাই যেন জ্যোতিষী নির্ভর হয়ে গেছিল। হয়তো এখানে দিবাকর জ্যোতিষীর কাছ থেকে তার কথাগুলো হুবহু মিলে গেছে, তাই সে তার পুরোপুরি সে তার উপর নির্ভর করেছে, কিন্তু সব ক্ষেত্রে তো তা হয় না। আর ওই জন্য মনে হয় যে মানুষের আত্মবিশ্বাস থাকাটা অনেক অনেক বেশি জরুরি। যাই হোক, এই গল্পটা যদি তোমাদের শুনে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন
প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো।